গত 31শে জানুয়ারি 2025 অনুষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএল বিশেষ বর্ষের পরীক্ষা 2022 এর চতুর্থ পত্র সাক্ষ্য আইন বা দ্য ল অফ এভিডেন্স পরীক্ষা। প্রথম প্রশ্ন ছিল সাক্ষী আইনে প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো? ঘটনার প্রাসঙ্গিকতার ক্ষেত্রে সাক্ষ্য আইনের কি কি নীতি আছে, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক ঘটনার মধ্যে পার্থক্য নির্ণয় করো। সকল গ্রাহ্য সাক্ষী প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণযোগ্য নয়, ব্যাখ্যা করো। এখানে মূল বিষয়টা হলো যে যেগুলো প্রয়োজনীয় নয় সেগুলো নেওয়া হবে না, আর যেগুলোর ব্যাপারে বিরোধ নেই সেগুলোও নেওয়া হবে না। যে বিষয়টা নিয়ে বিরোধ আছে শুধু সেইটাকে নিয়ে আদালত বিচার করবে। 2. দলিলভুক্ত সাক্ষ্য বলতে কি বোঝো? সরকারি দলিল কি এবং কিভাবে তা প্রমাণিত হয়? সাক্ষ্য আইন অনুযায়ী কখন আদালত কতগুলো দলিল সম্পর্কে বিশেষ ঘটনা অবশ্যই অনুমান করবে। সাক্ষীগণকে দলিল দ্বারা অগ্রাহ্য করা যায়, কিন্তু দলিল সম্পর্কে সাক্ষী দ্বারা নয়। উক্তিটি ব্যতিক্রম সহ আলোচনা করো। এখানে সরকারি যে কাগজপত্রগুলো বিভিন্ন লেভেলের, সেটা বিচার কার্য সংক্রান্ত হতে পারে, প্রশাসনিক হতে পারে, বা অফিসার রিলেটেড হতে পারে, দপ্তর রিলেটেড হতে পারে, এছাড়া সরকারের আইন বিধি সহ অন্যান্য জিনিস, এগুলো হলো সরকারি দলিল। আর এর বাইরে রেজিস্ট্রি করা যে কাগজপত্রগুলো থাকে সেগুলো হলো সরকারি দলিল। আচ্ছা, আর কোন বিষয়গুলো অনুমান করবেন? যেমন যে চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, এইরকম। এছাড়া সরকারি দলিল, দস্তাবেজ, কাগজ, পুলিশের রিপোর্ট, ম্যাজিস্ট্রেটের আদেশ, এই জিনিসগুলো এবং আরও অনেক কিছুই আছে। মূলত সরকারি জিনিসপত্র যেগুলো প্রমাণ বা তদন্তের প্রয়োজন নেই। তারপরে ক্যালেন্ডার বা দিনপঞ্জি, এগুলো আদালত সরাসরি অনুমান করে নেবেন। এগুলোর জন্য কোনো বোঝাবুঝি বা তদন্ত বা ইনকোয়ারি, ইনভেস্টিগেশন, এগুলোর কোনো প্রয়োজন নেই। সাক্ষীদেরকে দলিল দ্বারা অগ্রাহ্য করা যায়, মানে দলিল এবং সাক্ষী দুটো জিনিস যদি উৎপত্তি হয় তবে অবশ্যই দলিল প্রাধান্য পাবে, সাক্ষী নয়। কারণ সাক্ষীকে ভুয়া বা সাজায় নিয়ে আসা বা প্রভাবিত করে নিয়ে আসা এগুলোর সুযোগ আছে, কিন্তু দলিল জাল করা ছাড়া বা টেম্পারিং করা ছাড়া এটা করা সম্ভব নয়। প্রশ্ন 3, স্বীকারোক্তির সংজ্ঞা দাও। বিচার বহির্ভূত স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কি? কখন অপরাধ স্বীকৃতি প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক হবে? স্বীকৃতিকারীর বিপক্ষে স্বীকৃতি প্রমাণ করা যায় কিন্তু পক্ষে নয়। এই বিধিটির ব্যতিক্রম সহ আলোচনা করো। কেন আমাদের দেশে বিচারালয়গুলো শুধুমাত্র স্বীকারোক্তির উপর নির্ভর করে সহযোগী আসামিকে শাস্তি প্রদান করতে অস্বীকার করে? জুডিশিয়াল নোটিশ বলতে কি বুঝো? যে সকল ঘটনা আদালত কর্তৃক লক্ষণীয় তা প্রমাণ করার প্রয়োজন নেই। উক্তিটির আইনগত তাৎপর্য ব্যাখ্যা করো এবং যে সকল ঘটনা সম্পর্কে আদালত অবশ্যই জুডিশিয়াল নোটিশ দিবেন সেগুলোর তালিকা দাও। আদালত 4 খ, আদালতের কাজ হচ্ছে মামলার বিচার করা, ব্যক্তির বিচার করা নয়, এবং একজন খারাপ লোকেরও অত্যন্ত ন্যায়সঙ্গত বিবাদের কারণ থাকতে পারে। উক্তিটির কোনো ব্যতিক্রম আছে কি? সংক্ষেপে আলোচনা করো। যেমন কেউ চোর হতে পারে কিন্তু তাকে তো মারা যাবে না। 5 ক, বিশেষ অধিকারপ্রাপ্ত আদান প্রদান বলতে কি বুঝো? এই নিয়মের সীমাবদ্ধতাগুলো কি কি? আদালতে সাক্ষ্য দেওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে কোন সহযোগী আসামির সাক্ষ্য কি সহ অভিযুক্তের বিরুদ্ধে গ্রহণযোগ্য? কোন দুষ্কর্মী সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেয়া কি আইনসঙ্গত? আদালতে পাগল বা কিছুই জানে না এরকম ব্যক্তি ছাড়া সবাই সাক্ষ্য দিতে পারে। ইভেন অপ্রাপ্তবয়স্ক বা শিশু 6 বছরের, সেও যদি বুঝে জিনিসটা বুঝতে হবে এবং বলতে পারে, তাহলে এটা সাক্ষ্য হিসেবে গৃহীত হবে। 6 নম্বর প্রশ্ন, জবানবন্দি ও জেরার প্রকৃতি ও উদ্দেশ্য কি? কেন একজন সাক্ষীর মতামত বা বিশ্বাস সাক্ষ্য নয়? একজন সাক্ষীর জেরা তার জবানবন্দিতে বিবৃত ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবে কি? দলিল উপস্থাপনের সমন দিয়ে কোনো ব্যক্তিকে কি জেরা করা অনুমোদনযোগ্য? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে হরণ করা যায় এ ব্যাপারে বিচারক কি বাধা দিতে পারেন?
সাক্ষীকে যদি অন্যায়ভাবে বা অপমান সুলভ উদ্দেশ্য নিয়ে আক্রমণ করা হয় তবে সেক্ষেত্রে আদালত বাধা দিতে পারেন। এছাড়া চরিত্র সম্পর্কিত বিষয়ে যদি প্রশ্ন করতে হয় সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে করতে হবে, বিশেষ প্রয়োজন ছাড়া করা যাবে না। 7 ক খ দম্পতিকে একটি শিশু হত্যাতে অভিযুক্ত করা হয়েছে। শিশুটিকে দম্পতিটি দত্তক নিয়েছিল। যে বাড়িতে দম্পতিটি বসবাস করে ওই বাড়ির বাগানে শিশুটির মৃতদেহ পাওয়া যায়। ওই দম্পতি কর্তৃক পূর্বে দত্তক নেওয়া ওই বাগানে সমাহিত আরও 10টি শিশুর মৃতদেহ সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়। সাক্ষ্য আইনের প্রাসঙ্গিক ধারাবাহিকতা সহ এই সাক্ষ্যের গ্রহণযোগ্যতা আলোচনা করো। এখানে একটা ব্যাপার হলো যে ইসলাম ধর্ম অনুযায়ী দত্তক নেওয়া যায় না, কিন্তু হিন্দু ধর্ম অনুযায়ী দত্তক নেওয়া যায়। ইসলাম ধর্মে অভিভাবকত্ব নেওয়া যায়। আর সেক্ষেত্রে যে ছেলেকে ছেলে বা মেয়েকে লালন পালন করা হয় তাকে সম্পত্তি দিতে হলে আলাদাভাবে দিতে হবে। সে প্রাকৃতিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে সম্পত্তির উত্তরাধিকারী হবে না। আর এখানে যে বিষয়টা বলা হয়েছে, আগের 10টি শিশু তারপরেও আরেকটি শিশুর মারা যাওয়া, এখানে ফরেন্সিক রিপোর্ট সহ অন্যান্য জিনিসপত্র দেখতে হবে, যেমন পুলিশ রিপোর্ট দেখতে হবে, আঘাতের চিহ্ন আছে কিনা, গলায় চাপ দেওয়ার ছাপ আছে কিনা, তারপরে প্রত্যক্ষ কোনো সাক্ষী আছে কিনা, ইত্যাদি বিষয়ের উপর ডিপেন্ড করে হত্যা কিনা সেটা নির্ণয় করতে হবে। শুধু আগের 10টি শিশুর জন্য এগুলো যদি আবার আসামিদের পক্ষে থাকে সেক্ষেত্রে শুধু আগের 10টি শিশুর জন্য দায়ী করা যাবে না। খ বাদীপক্ষের একজন সাক্ষী সাক্ষ্য দেওয়ার পূর্বে আদালতের বাইরে একটি নোট বই থেকে স্মৃতি পুনরুজ্জীবিত করে ওই নোট বইয়ের সারমর্ম পরীক্ষা করে এবং এর মধ্যকার প্রাসঙ্গিক বিষয়বস্তু সম্পর্কে সাক্ষীকে জেরা করার অধিকার কি আসামির আছে আলোচনা করো। 8 নম্বর ক জবানবন্দি জেরা টিকা, এটা জবানবন্দি জেরা পুনঃজবানবন্দি। খ ইঙ্গিতবাহী প্রশ্ন মানে লিডিং কোশ্চেন, সাধারণত এটি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে হয়। এটি সাধারণত জেরা করার ক্ষেত্রে খুব কার্যকরী। গ সহযোগী আসামির সাক্ষ্য। ঘ জনশ্রুতিমূলক সাক্ষ্য বা হিয়ারসে এভিডেন্স, অর্থাৎ এটি একটি গৌণ বা দ্বিতীয় শ্রেণীর একটি সাক্ষ্য। যখন কোনো কিছু পাওয়া যায় না তখন এটাকে কাজে লাগানো হয়। এটা হলো শোনা কথা, নিজে চোখে দেখা অনুভব করা এই জিনিসগুলো না, শোনা, অন্যের মাধ্যমে শোনা বা কোনো প্যাসিভ মাধ্যমে জানা, এইটা হলো শ্রুতি সাক্ষ্য। তবে যখন কোনো কিছু পাওয়া যায় না তখন ওইটাই ফ্যাক্ট হয়ে যায়। স্বকার্যজনিত বাধা বা স্ট্রোকড, 5টা বিষয়ে স্ট্রোকড আছে। স্ট্রোকটের উপরে সরাসরি মামলা করা যায় না, তবে এটা কখনো কখনো প্রয়োগের ক্ষেত্রে করা যায় না, মানে প্রয়োগের ক্ষেত্রে কখনো কখনো কাজে লাগানো যায়। যেমন কেউ কাউকে উত্তরাধিকার হয়নি কিন্তু একটি জমির মালিক বলে সে বলল, কিন্তু আসলে তার বাবা মালিক, পরবর্তীতে তার বাবা মারা যাওয়ার পর সে মালিক হলো। চুক্তি করা হলো যে আগে একটি নির্দিষ্ট দামে সে জমিটা দিবে, পরবর্তীতে তাকে ওই নির্দিষ্ট দামেই দিতে হবে। আর তার কারণ সে এটার প্রমিস করছে, যদিও প্রমিসের যে শর্ট বিষয় ছিল বিস্তারিত, সেখানে একটু গড়বড় থাকার পরেও প্রমিসটা সে নৈতিকভাবে বা আইনগত উৎসাহভাবে এটা করতে এসে বাধ্য। 8 প্রমাণিত বা প্রুভড, সাধারণত শুধুমাত্র স্বীকৃতির উপর ভিত্তি করে মামলার রায় দেওয়া হয় না। এই ক্ষেত্রে কাগজপত্র, চুক্তিপত্র বা রেজিস্ট্রিকৃত কাগজ এগুলো, অথবা পুলিশ রিপোর্ট বা অন্য এই ধরনের বিষয়গুলো লাগে। শুধুমাত্র এর উপরে স্বীকারোক্তির উপরে আমি করি না, এর উপরে শাস্তি দেওয়া যায় না। আর যে কোনো কাগজ, বিশেষ করে যদি জমি টাইপের কাগজ হয়, এগুলো রেজিস্ট্রি করতে হয় সাব রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি করে ফেললে তখন এটা সরকারি দলিল হিসেবে গণ্য হবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে, বিদায়।